নমস্কার। পাবলিক আড্ডার আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে এমন একজন রাজনৈতিক নেতাকে, যিনি একাধারে রাজনৈতিক নেতা, অন্যদিকে একজন বিশিষ্ট অভিনেতাও বটে। হ্যাঁ, রামনগর এলাকার সিপিআইএম এর পরিচিত মুখ কমরেড সব্যসাচী জানা। সিপিআইএম মেদিনীপুর জেলা কমিটির সদস্য, রামনগর জোনাল কমিটির আহ্বায়ক। এলাকার সুপরিচিত মাস্টারমশাই একসময় ছিলেন, এখন অবশ্য অবসরপ্রাপ্ত করঞ্জে প্রাথমিক হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কমরেড সব্যসাচী জানা। নমস্কার সব্যসাচী বাবু। নমস্কার, নমস্কার। আজকে আমাদের পাবলিক আড্ডা আসরে আপনাকে পেয়েছি। তবে সব্যসাচী, আমি যদি তোমাকে তুমি করে বলি অসুবিধা হবে? একদম। আমার মনে হয় যে তাতে আন্তরিকতা আরো ভালোভাবে কথা বলতে অবশ্যই, পারবো। অবশ্যই, অবশ্যই। একদম। আর অনেক আগে থেকেই তো আমাদের সম্পর্ক। পরিচিত যেহেতু আছি, আমরা হ্যাঁ। পরিচিত আগের থেকেই, তো সেই হিসেবে তুমি করে বললে একদম, একদম। আরো ভালো আরো লাগবে, সহজ আমাদের সাবলীল হবে। সাবলীল হবে। ব্যাস। সব্যসাচী, একটা কথা অনেকদিন আগে পড়েছিলাম, শৃঙ্খল ছাড়া সর্বহারার হারাবার কিছুই নেই। বামফ্রন্ট সিপিআইএম এর তুমি ২১-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তুমি প্রার্থী হয়েছে, জিতেছিল আমাদের এই এলাকায় স্বাভাবিকভাবেই তৃণমূল। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, তৃতীয় স্থানে ছিল তুমি। একটা সময় এই রামনগরে আমরা দেখেছি দুর্দণ্ড প্রতাপ ছিল বামফ্রন্টের। মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরে একরকম লাল পতাকা তাদের ঘাঁটি কেড়ে রেখেছিল। সবার মনের মধ্যে সবার ভালো লাগার একটা দল ছিল বামফ্রন্ট বা সিপিআইএম। তো হঠাৎ করে এমন কি হলো যে একদম তৃতীয় পজিশনে নেমে আসতে হলো বামফ্রন্টকে বা সিপিআইএমকে? এই বিষয়ে খুব নির্দিষ্ট কোনো কথা, একটা পয়েন্ট নয়, অনেকগুলো বিষয় আছে। সেই বিষয়গুলো আমরা যেটা দেখেছি, ৩৪ বছর ধরে বামফ্রন্ট সরকার ছিল। আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে প্রায় ২৫ লক্ষ মানুষের জমি পাইয়ে দেওয়া, বর্গাদা। তারপরে ভূমি আন্দোলন থেকে শুরু করে কৃষি উৎপাদনে আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম, মৎস্য উৎপাদনে প্রথম, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই প্রতি গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় গঠন করা এবং প্রতিটা অঞ্চলে একটা করে হাই স্কুল, তারপরে উচ্চ মাধ্যমিক হাই স্কুল, অবৈতনিক ব্যবস্থাপনা, মানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ব্যবস্থাপনার পরিকাঠামো আস্তে আস্তে গড়ে উঠছিল। ১৯৭৭ সালে যখন বামফ্রন্ট সরকার আসে, তখন আমরা গ্রাম বাংলা, বিশেষ করে আমাদের এই রামনগর থানার আমাদের ১৭টি অঞ্চলের মানুষজনের যাতায়াতের রাস্তা ছিল না। এখন রাস্তা ছিল না, মানে কাদা রাস্তায় যেতে হতো। করঞ্জি থেকে বালিশাই আসা বা বালিশাই থেকে বনগাঁ অঞ্চল যাওয়া একটা দুরূহ ব্যাপার। তো সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষের আশীর্বাদ নিয়ে এসেছিল যে বামফ্রন্ট সরকার গঠিত হয়েছিল এবং আমাদের কিংবদন্তি নেতৃত্ব, আমাদের জ্যোতি বসু মহান নেতৃত্ব, তার নেতৃত্বেই পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের গোড়াপত্তন। তো ৩৪ বছর রাজত্ব, শেষ সময়ে আমাদের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এটাও তোমরা জানো। সেটা হচ্ছে পঞ্চদশ বিধানসভা নির্বাচন। তো সেই নির্বাচনে ৩৪ বছরের বামফ্রন্ট সরকার পিছিয়ে যায়। তার কারণ ছিল অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যদি বলি, ১৯৯৮ সালে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি। এই সৃষ্টি হওয়ার পরে ওদের কাজ যেটা ছিল যে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার হাত ধরেই পশ্চিমবাংলায় বিচরণ। এবং এই প্রসঙ্গে একটু পিছিয়ে যেতে বলছি, যে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী তখন বিজেপিকে সমর্থন করেছিলেন, কেন্দ্রীয় সরকারেও ছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন, সেটা সকলেই জানেন, আর কংগ্রেসের তুমিও জানো। এবং সেই যে টিএমসির আবির্ভাব হলো, সাম্প্রদায়িক ফ্যাসিবাদী চরিত্রের আরএসএস সঙ্গে আঘাত হলো, পাশাপাশি মুসলিম মৌলবাদী তাদের সঙ্গেও যুক্ত হওয়া, অর্থাৎ একটা প্রক্রিয়াকরণ চললো
অতি বাম, অতি ডান, মুসলিম মৌলবাদী, এটা সবাইকে নিয়ে একটা বামফ্রন্ট বিরোধী, সিপিএম বিরোধী একটা হাওয়া তৈরি হতে লাগলো 1998 সালের পরে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি কংগ্রেস ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল এই পশ্চিমবাংলায়। সাম্রাজ্যবাদী এই আস্ফালন বামফ্রন্ট বিরোধী মানসিকতা বেশিরভাগ মানুষের মধ্যে তৈরি করে দিয়েছিল এবং সকলেই প্রায় এই বামফ্রন্টের বিরোধিতার চক্রান্তে সকলেই সাবিল হয়েছে। এবং এক্ষেত্রে অস্বীকার করুন কোনো উপায় নেই, আমাদের কিছু কর্মী, আমাদের কিছু নেতৃত্বের ফুল সাংগঠনিক কাজের এগিয়ে থাকার মানসিকতা, সেটাও কিছুটা আমাদের পিছিয়ে দিয়েছে। এবং ঠিক সেই মুহূর্তে পঞ্চায়েত পরিচালনা বা যে কোনো প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যা আমলাতান্ত্রিক পরিবেশ মানে কাজ করা, আমরাই 1978 সালে প্রথম পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে পঞ্চায়েত ব্যবস্থা করলাম, কিন্তু পঞ্চায়েত পরিচালনা এইসব একটা দুর্বলতা দেখা দিল, দুর্নীতি নয়, দুর্বলতা। এবং সেই দুর্বলতার কারণে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা চালু হলো এবং যার ফলে বামফ্রন্ট বিরোধী শক্তি, সিপিআইএম বিরোধী শক্তি, তারা ঐক্যমতে লড়াই শুরু করলো এবং যার কারণে 2011 সালেই বামফ্রন্ট সরকারের 34 বছরের পরে পতন হয়েছিল। প্রতিষ্ঠান বিরোধিতা। এটা প্রতিষ্ঠান বিরোধিতা। আচ্ছা, নন্দীগ্রাম বা সিঙ্গুর এই যে দুটো ঘটনা ঘটেছিল বামফ্রন্টের পতনের আগে আগে যে আন্দোলনগুলো হয়েছিল, এই দুটোর পেছনে বামফ্রন্ট নেতৃত্বের কি ভূমিকা ছিল? যে এটা কি কোনোভাবে সামাল দেওয়া যেত না? এই যে আন্দোলনটা হয়েছিল ওটাকে কি থামানো, প্রতিহত করা যেত? এইটা নিয়ে চর্চা হয়েছে, এখনো আমাদের পার্টি কংগ্রেস এটা নিয়ে চর্চা হয়েছে, আমাদের বিগত রাজ্য সম্মেলনেও চর্চা হয়েছে। নন্দীগ্রাম নিয়ে বহু চর্চিত বিষয়, ওই কেমিক্যাল হাব হওয়া নিয়ে যে ঘটনা, এটা ভুল ব্যাখ্যা, এটা মিডিয়া। আমরা একটা কথা বলি ভাইকে, যে কনফিউ মনে থাকবে, যে বুদ্ধদেবের সাদা পোশাকে লাল রক্ত, এই যে একটা বিয়ে তারপরে দেখানো হলো, মিডিয়া বিভিন্নভাবে দেখানো হলো। না, সেই সময় বুদ্ধিজীবীরা যেভাবে ঝাঁপিয়ে পড়লেন হ্যাঁ, যে বামফ্রন্ট ভুল করছে, অত্যাচার করছে, মানুষের ক্ষতি করছে, এইরকম একটা জিনিস জনমানস। শিশুদের মাঝখান থেকে চিরে তেপাটি খালে ফেলে দিয়েছে, রক্তাক্ত খাল, মানে এইভাবেই তৈরি করা মানুষের মধ্যে একটা তৈরি করা হলো যে না, আর সিপিএম না, বামফ্রন্ট না। এবং বামফ্রন্টের মধ্যেও কিছু কিছু ফ্রন্টের কিছু সংগঠনের মধ্যেও মানে একটা সিপিএম বিরোধী ইয়ে তৈরি হয়েছে বামফ্রন্টের মধ্যেই। বামফ্রন্টের মধ্যেও, মানে সেই সময়ে তারপরে আবার ঐক্যমত হয়েছিল, কিন্তু যখন ঐক্যমত হওয়া গেল তখন অনেকটাই জল গড়ে গেছে। তো এবারে সিঙ্গুরের কথা বলি, সিঙ্গুরে এখন আলোচনা হচ্ছে এত সময় দেওয়া হলো কেন? মানে বুদ্ধদেব ভট্টাচার্য যে তৎকালীন মুখ্যমন্ত্রী, সিঙ্গুরে ওই যে মানে অনশনে এত দিন সময় দেওয়া হলো কেন, এই প্রশ্নটা মানে মানুষের মনেও এই এসেছিল। এখনো পার্টির এই প্রশ্নে মনে হয়েছে যে না, হয়তো ভাবনা চিন্তার পরিবর্তন করা দরকার আছে। তো এই যে একটা, এখন কিন্তু নন্দীগ্রামের ব্যাপারে সিপিএম কে বলতে হচ্ছে না, কেউ বিজেপির নেতৃত্ব যারা এখন আগে ছিলেন তৃণমূল কংগ্রেস, এখন বিজেপি হয়ে গেছেন অধুনা, তাদের মুখ থেকেই শোনা যাচ্ছে যে এই ষড়যন্ত্র অমুকের, হ্যাঁ, এই ষড়যন্ত্র খুব মুখ্যমন্ত্রীর নামে করে ফেলছে। হ্যাঁ, আবার মুখ্যমন্ত্রী আবার উল্টে বলছেন বাহ, আমার নামে বলছে, কেউ করেছে কে? তো এখন তাদের মধ্যে প্রশ্ন, তারাই বলছেন যে না, এটা ঘটেনি, তারাই বলছে, সিপিএম কে বলতে হচ্ছে না। এবং নন্দীগ্রামে এই মুহূর্তে কমলেশ ভাই, আমি বলি যে আমরা যে পার্টির ভাঙচুর হয়েছিল সেই পার্টি নতুন করে করা হয়েছে, নতুন ঘর হচ্ছে, সেখানে পার্টি সচল উন্নোদ্যমে আমাদের সাংগঠনিক কাজ হচ্ছে। আমি বলছি যে ওই সময় যেটা হয়ে গেল, তো এবারে বামফ্রন্ট হেরে গেল, ঠিক আছে, দ্বিতীয় পজিশনে কেন থাকবে না? তৃতীয় পজিশনে কেন চলে গেল? বিজেপি কি করে দ্বিতীয় পজিশনে চলে এলো? বামফ্রন্ট আজকে শুনতে খারাপ লাগবে না তোমার? শূন্য শূন্য, এটা তো শুনতে খারাপ লাগে। ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যে অত্যন্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, যে বামফ্রন্ট শূন্য হলো কেন?
বা বামফ্রন্ট তৃতীয় পজিশনে আসবে কেন? সেই প্রসঙ্গে আমরা যদি একটু তথ্য দিই, যে 2021 সালে আমাদের টিএমসির অখিলদা 51%, প্রায় 12,000 ভোটে লিড করলেন। বিজেপি 45%, আমরা 6 মানে ছোট না 3% নিচে, মানে বামফ্রন্ট। আবার 2023 সাল আমাদের পঞ্চায়েত নির্বাচনে টিএমসি প্রায় 51%, তারপরে বিজেপি 42.5, আমরা একটু বাড়লাম 7%। আবার আমাদের রামনগর 2 ব্লকে কালিন্দী অঞ্চলে প্রায় 15%, আমার বালিশা অঞ্চলে প্রায় 12, কিন্তু বড়ে এই 7%। হোয়ারেজ 2024 সাল আমাদের যেটা লোকসভা নির্বাচন, সেটা তো পরিষ্কার হয়ে গেছে যে রামনগর বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে আছে। বিজেপি 51%, আর তৃণমূল কংগ্রেস 40%, আর আমরা প্রায় 10,000 ভোট। হ্যাঁ, প্রায় 10,000। আমরা আরো পিছিয়ে এলাম। যে মানুষের মধ্যে একটা কংগ্রেসের সঙ্গে জোট, কংগ্রেসের প্রার্থী হলেন। তা এই যে ভোটের বিষয়গুলো, এটা একটা মানুষের মধ্যে একটা বাতাবরণ, কেন কাজ তাড়াতাড়ি তারা হচ্ছে না, কেন জোট করতে যাচ্ছে কংগ্রেসের সাথে, এই ধরনের নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে এবং আমাদের মানুষের মধ্যেও তৈরি হয়েছে। এবং কিছু মানুষ যারা বামপন্থী, তারা মনে করলেন যে আগে রাম পরে বাম। আমি এই কথাটা আমার এক বন্ধুকে বলেছি, আগে রাম পরে বাম, আমরা আবার আসবো। এইরকম এই ধরনের একটা বাতাবরণও তৈরি হলো। মানুষ মনে করলো যে না, এই মুহূর্তে এই তৃণমূলকে, দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ঠেকাতে হলে আগে রাম পরে বাম, পরে আমরা আবার ফিরে আসবো, সে নিয়ে কোনো চিন্তা নেই। তবে আমরা এই মুহূর্তে এখন বিজেপিকে সমর্থন করি। এবারে মানুষ কিন্তু বুঝতে পারছে না এখনো যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিন্তু এপিট ওপিট। হ্যাঁ, এটা আপনাদের দীর্ঘদিনের অভিযোগ যে দুজন চোরে চোরে মাস্টার ভাই, আমরা ভাইরা ভাই, যাই হোক। কিন্তু ঘটনা হচ্ছে ঠিক এই বিষয়টা নিয়ে আমি নিতাইদাকে প্রশ্ন করেছিলাম। নিতাইদা মানে আমাদের রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বললেন যদি তাই হবে, ওদের সঙ্গে যদি আমাদের একদম গলায় গলায় বাই বাই সম্পর্ক হবে, তাহলে আমাদের এত নেতারা জেলে যাচ্ছে কেন, এবং এই ইডি সিবিআই কারা করছে, কেন্দ্র সরকার করছে, তো এটা তো জেলে যাচ্ছে, যদি আমাদের সেই রকম সম্পর্ক হতো তাহলে তো যেত না কেউ। না, জেলে গেছে, কিন্তু যাদের একদম জেলে পচে যাওয়া উচিত তারা আবার বেরিয়ে এসছে। কিছুদিন আগে তো পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে, প্রায় সবাই বেরিয়ে এসছে। এবং সারদা নিয়ে যে ঘটনা, অর্থাৎ মানে আমাদের একটা ঘরোয়া কথাই আছে, মানে হাতি ড্যাশ 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 ড্যাশ, কিন্তু কিছুই হয়। সারদা কত রকমের কাণ্ড ঘটে গেল ভাই, কিন্তু সিবিআই ইডি কোন অদৃশ্য হাত আছে তার কারণ পরিষ্কার হচ্ছে। RSS মোহন ভাগবত পরিষ্কার বলে দিয়েছে, পশ্চিমবাংলায় দিদি আর দিল্লির গদিতে দাদা, এটা যেন ঠিক থাকে, যে যত চিৎকার চেঁচামেচি করো। আমি একটা উদাহরণ, একদম জ্বলন্ত উদাহরণ, মানে বর্তমানে SI এর আপনি যা চলছে, আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সর্বভারতীয় MM বেবি আজকে পরিষ্কার করে বলেছে যে না, SIR অবিলম্বে বন্ধ করা উচিত। যেভাবে উত্তরপ্রদেশে FIR করা হচ্ছে বিএলও নামে, যেভাবে বিএলওই হচ্ছে, আমরা তো প্রতিবাদ করছি, কিন্তু তৃণমূল সেই জায়গায় দাঁড়িয়ে সেইভাবে প্রতিবাদটা কিভাবে করছে পরিষ্কার নয়। বলছে মতুয়াদের নিয়ে কথা বলছেন, অন্যান্যদের কথা বলছেন, কিন্তু আমাদের সাংবিধানিক যে বিষয় আছে, মতুয়া যারা হিন্দু, তাদেরকে নাগরিক করতে হবে। বিজেপিও বলেছে এতে আমরা নাগরিক করব, আবার তৃণমূলও বলেছে আমরা নাগরিক করব। যার জন্য ভাই একটা জিনিস লক্ষ্য করবে যে এই মুহূর্তে মতুয়া পরিবার, তার বড় মা ছিলেন, এখন মতুয়া পরিবার দুভাগ হয়ে গেছে। একটা দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর একটা দল হচ্ছে বিজেপি। কেউ কথা রাখেন। আচ্ছা, এবারে ঘিসিং এর কথা মনে আছে, আমি যদি একটু চলে যাই দার্জিলিং, ঘিসিং, পরবর্তী সময়ে গুরুং, এরা তো সবাই তখন সেই যে বিচ্ছিন্নতাবাদ শক্তিগুলো তৈরি হয়েছিল, তারাও তাদের থেকে সরে গেছে, সেই মাওবাদী তথাকথিত সরে গেছে। অর্থাৎ বিজেপি এবং
টিএমসির মধ্যে একটাই তফাৎ, যে বিজেপি হচ্ছে ফ্যাসিবাদী, সাম্রাজ্যবাদী, সবটার মানে উদারীকরণের একটা প্রতীক, যেমন তেমনি সাম্প্রদায়িক একটি দল, সাম্প্রদায়িক একটি দল। আর সেই জায়গায় বর্তমান তৃণমূল কংগ্রেস তারা নিজেদের সাম্প্রদায়িক হিসাবে জাহির করে না, যদিও অভ্যন্তরে ধর্ম 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 নিয়ে মানে তাদের কাজ। এইটা হচ্ছে তফাৎ, নাহলে অন্যান্য সব দিক দিয়ে তারা এক, এবং প্রত্যেকটা কথায় এটা বেরিয়ে এসেছে, প্রতিটা ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বেরিয়ে এসছে, এবং ইডি সিবিআই এদের ধরবে না। এবং আমি একটু কমলেশ ভাইকে বলছি যে মানে টিএমসি তৈরি করেছে 1998 সালে, মমতা ব্যানার্জির সঙ্গে আরেকজন কে ছিলেন, মুকুল রায়। আর ওই তার পরিবেশটা কি হলো, সে মানে শেষ দিকে কি হয়ে গেল, সেই একজন বলেছিল প্রকৃষ্ট, যাই বিজেপি তাহাই তৃণমূল। এটা আমাদের কথা না, আমরা বামফ্রন্ট যারা করছি আমরা বলিনি, একদম মুকুল রায় খুব পরিষ্কার করে এই কথাটা বলেছিল, যাই তৃণমূল তাই বিজেপি। তো এই যে প্রচারটা, এই যে বামফ্রন্ট তৃণমূল, তৃণমূল আর বিজেপি একই রকম, এক ভাই ভাই, এই প্রচারটা বামফ্রন্টকে কতখানি মাইলেজ দেবে, কতখানি আপনাদের সুবিধা হবে, মানুষের কাছে পৌঁছতে পারবেন যে এরা দুজনের জোট আছে, এদের একদম খুব মানে মানে বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা আমাদের বাংলা, আমাদের দেশের যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এসআইআর নিয়ে তৈরি হয়েছে, এবং যে পরিবেশটা তৈরি হয়েছে সেখানে আমাদের একটাই কথা, যে সঠিক ভোটার, যে প্রকৃত ভোটার, তার যেন নাম কাটা না হয়, মৃত যারা অবাঞ্ছিত তার যেন নাম না থাকে। আমরা হিন্দুর পক্ষেও নয় বা মুসলমানের পক্ষে দাঁড়িয়েও নয়, আমরা বলছি যে প্রকৃত ভোটার যারা তাদের থাকার কথা থাকতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখেছি বর্তমান সময়ে যে প্রশ্ন করা হলো যে বামপন্থার পুনরুদ্ধার ঘটিয়ে, জাগরণ ঘটিয়ে মানুষের কাছে আসতে হবে। এখন প্রধান অন্তরায় মানুষের মধ্যে একটা তৈরি হয়েছে, যে এই মুহূর্তে মনে করছেন যে না, সিপিএম কে আমরা মানে আমি দেখছি যে অনেক অপরাধ করছে তৃণমূল কংগ্রেস সরকারের থেকে, তবুও যেন সিপিএম বিরোধিতা করবে এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে সেই মতো শক্তিশালী নয় মানুষের মধ্যে। আবার কিছু মানুষ এমন ভাবছে যা করছে করুক, বেনিফিশিয়ারি হিসেবে তবে উপকৃত, লক্ষ্মী ভান্ডার আমি উপকৃত, জমির টাকা আমি পাচ্ছি, তারপরে আরো অনেক শ্রী রূপশ্রী, খাদ্যশ্রী, অমুক শ্রী, রেশনে মোটামুটি তো একটা গেলেই তো বস্তা পেয়ে যাচ্ছে, অসুবিধা কোথায় আছে, যা করছে করুক, হাজার হাজার কোটি টাকা তছনছ হচ্ছে, মানে 75:25, আচ্ছা 25 ভাগ কাজ সরকারি হচ্ছে, আর 75 ভাগ মানে টিএমসির কোষাগারে যাচ্ছে, সবাই জানছে। আমি যদি একটা এই পঞ্চায়েতের ছোট্ট উদাহরণ দিই, যে একটা এই যে সাবমার্শাল গুলো আমার গ্রামে হচ্ছে, ভাই লেখা আছে যে বরাদ্দকৃত অর্থ খরচ হইয়াছে কত না 3,30,000 সামথিং, কিন্তু আমরা যারা সাবমার্শাল বসাচ্ছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি 1,00,000-1,50,000 টাকার বেশি নয়, মানে সেই এটা করতে গিয়ে ব্যাস। তাহলে আর বাকি টাকাটা কোথায়? আবাস যোজনাতেও দুর্নীতি, সবকিছুতেই হচ্ছে, মানে আজকেই মানে খাচ্ছে নেতারা খাচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে তো, হ্যাঁ, আমি সিপিএম কে আমলে দেবে, তার কি মানে আছে? মানে আছে হ্যাঁ, ও সিপিএম তো দেন, ও তো খাচ্ছে, দিচ্ছে তো, পাচ্ছি তো। বিহারে ভোটে 10,000 টাকা করে প্রতিটা এই ঘোষণাটা করে ঢুকিয়েও দিল, একদম ভোটের আগে নিয়ম বিরুদ্ধ ভাবে দিল, এবং বিপুল ভোটে বিজেপি এবং আর যে ইউ নাকি ওদের জোট জিতে গেল। আমি বলছি যে বামফ্রন্টের তো টাকার অভাব নেই, আমার মনে হয় তৃতীয় বৃহত্তম দল, আচ্ছা, আর্থিক সংগতি সম্পন্ন তৃতীয় বৃহত্তম দল। তো এবারে
কেন এইরকম একটা কিছু ঘোষণা বামফ্রন্ট করছে? কেন কেন বলছি যে মানুষ তো এখন চাইছে আমাকে দাও তবে আমি তোমার কথা ভাববো, না দিলে ভাববো না। তো আপনারা কেন কিছু ঘোষণা করছেন না যে আমরাও এরকম ঘরে ঘরে প্রত্যেকের হাতে হাতে কিছু টাকা দেবো বা এরকম কিছু দেবো? হ্যাঁ, একদম ভাই, একটা পরিষ্কার কথা, যখন মানে ব্যক্তিগত অনুদান এগুলো, এই যে মানে বেনিফিস, কখন ওরা দিতে পারলো? যখন 34 বছর ধরে বামফ্রন্ট গ্রামের রাস্তাটা করেছিল, গ্রামের অন্ধকারে আলোটা জ্বালিয়েছিল, আর গ্রামে যখন গ্রামীণ শিক্ষা ব্যবস্থা, চাষার ছেলে চাষ করবে, বড়লোকের ছেলে শুধু পড়বে, সেই ব্যবস্থা থেকে সরে গিয়ে গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় করলো, পরবর্তী সময়ে শিশু শিক্ষা কেন্দ্র করলো, এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র করলো। এই সমস্ত যখন পরিকাঠামোগত উন্নয়ন একে বলে, এই পরিকাঠামোগত উন্নয়নগুলো আস্তে আস্তে করে হলো। তার পাশাপাশি এই যে সাইকেল দেওয়ার ব্যবস্থাটা ছাত্রদের, সেটা বামফ্রন্টের সময় ছিল, যেটা আমরা আবার এখন বলছি যে সব পরিবারের ছেলেদের তো সাইকেল দেওয়া দরকার নেই। যারা তথাকথিত গরিবে যে দাঁড় আছে, মানে বিপিএল, তার নিচে তার ব্যবস্থা ছিল, আবার বার্ধক্য ভাতাও ছিল, বিধবা ভাতাও ছিল। এর সঙ্গে অনেক কিছু এইগুলো কাজ হয়ে যাওয়ার পর এরা মনে করলো যে না, আমরা যদি ব্যক্তিগত ভাবে মানুষকে একটু ইয়ে করাই, তাহলে মানুষ আমাদের দিকে থাকবে সবসময়। আচ্ছা, এখন রেজিস্ট্রি অফিসে, এই অফিসে জমি রেজিস্ট্রি করতে কত টাকা? 10 গুণ থেকে 20 গুণ। কিন্তু মানুষ ভাবছে আমার যে জমি আছে তার টাকা তো পাচ্ছি, কিন্তু আজকে খেজমতের যা জমি নেই সে টাকা পাচ্ছে না। আর সেটা নিয়ে তার ভাবার দরকার নেই যে আমার স্ত্রী পাচ্ছে। এই যে ব্যক্তিগত এবং আরো একটা কথা মানে বলছি ভাই, বিশেষ করে সাংস্কৃতিক জগৎ, শিক্ষা জগতের সঙ্গে তোমার অনেক বিচরণ আছে, অনেক মাস্টারমশাই, হেডমাস্টার। আচ্ছা, এক একটা হাই স্কুল যেখানে 1000-1200 ছাত্র, তাদের যে মোবাইল যে দেওয়া, কত লক্ষ টাকা দিতে হচ্ছে। আমি জানি কোনো একটা স্কুল আমাদের রামনগর থানায় 45 লক্ষ টাকা। আচ্ছা, এগুলো কি? এটা তো মানে শিক্ষার মেরুদণ্ড, এবং সেই যে শিক্ষার্থী তার মেরুদণ্ডটা তুমি কোমর ভেঙে দেখো মোবাইল, স্বপ্ন দেখা বন্ধ। আজকে তো তাই হলো। আজকে বিকাল 2টার খবর, খেতে বসছিলাম, বিকাল 2টার খবরে কি না, 2025 সালের যে পরীক্ষা হলো এসএসসি, তার ওএমআর সিট আবার দেখাতে হবে। এটা একটা খবর হয়েছে। আর একটা খবর হয়েছে যে দাগি, আমরা বলবো না, শিক্ষককে আমরা দাগি 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 বলে আসামি আমরা বলছি না, মানে যারা সঠিক পদ্ধতিতে নন, সেরকম প্রায় 1800 কতজন শিক্ষকের তালিকা আবার পুনরায় গিয়েছে। তার নাম, তার বাবার নাম, রোল নাম্বার সহ আবার আজকে দাগিদের তালিকা এই কিছুক্ষণ আগে মানে এসএসসি দপ্তর থেকে দেওয়া হয়েছে। কিন্তু কোন স্কুলের সেটা এখনো দেয়নি, যেটা আগে দাবি জানানো হয়েছিল, বা সে কোন স্ট্রিমের। তাহলে এই যে জিনিসগুলো ক্রমান্বয়ে ভুল হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষা জগৎটা শেষ হয়ে গেছে। আমি যদি একটু অন্যভাবে বলি যে রামনগর বিধানসভা আমার সাংস্কৃতিক জগতের মানুষ অমরেশ ভাই, তার দীর্ঘদিনের একটা, আমাদের সকলের একটা দাবি ছিল, একটা মুক্ত মঞ্চ, একটা মানে রামনগর থানা একটা মঞ্চ, অডিটোরিয়াম। প্রতি বছর তো নাট্য উৎসব হয়, মানে বিশেষ করে তোমরা করা এখনো ধরে রেখেছো। আমরা পারলাম 34 বছরে পারিনি, আমরা শেষের দিকে দাবি করেছিলাম। আর এই তারপরে 14 বছর, 2011 সাল থেকে আজকে 2025, 14 বছর। মিউনিসিপ্যালিটি এরিয়া হবে, নিতাইদা বলে গেছেন মিউনিসিপ্যালিটি এরিয়া হবে, হলে সেটা হতে পারে, হলে হবে বেশ। সেটাও যেমন তেমনি একটা, আমরা রামনগরের মানুষ, রামনগরটাকে আমরা বলি, আমি বালির সাইডকে গুরুত্ব দিই না। এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে না? একটা হাসপাতাল দরকার নেই? সবাই সেই বালিশাহী হাসপাতালে, দীঘা হাসপাতালে গেছেন? আমাকে নিতাইদা বলেছেন দীঘা হাসপাতালে গেছো, গিয়ে দেখবে একবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কথাটাই তো। এটা তো আমাদের দাবি ছিল মানুষের মধ্যে, আর কিছু না হোক, এই পরিকাঠামোগত উন্নয়ন, এটা তো গুরুত্বপূর্ণ দুটো দাবি। তারপরে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, সেগুলো হয়েছে। অনেক গ্রামে এখনো প্রাথমিক স্কুল হয় না, যেটা হওয়া দরকার ছিল, সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু যেটা মূল কিছু এই যে দাবি, এই দাবিগুলো
আমাদের দরকার ছিল, সেভাবে হয়নি। পর্যটন কেন্দ্র দীঘা, শঙ্করপুর, তাজপুর, ও সেখানে আমাদের মন্দারমণি, আরো অনেক, শুধুমাত্র একটা গেট করে দিলেই বা সেখানে একটা করে দিলেই তো সব না। পর্যটন কেন্দ্রে আমার এলাকার কত ছেলে কর্মসংস্থান হলো, না তো ছেলে কাজ করছে, কিছু তো করছে। কিছু করছেন। কিন্তু হয়ে যে ভাই, আমি আমাদের এই জেলা সম্মেলন কৃষক সভাকে নিয়ে আমি গোটা মন্দারমণি ঘুরলাম, কোনো একজন ম্যানেজার আমার রামনগরের, কোনো একজন সুপারভাইজার সে আমাদের এখানকার নয়। আমাদের এখানকার কারা না, আমার এখানকার কারা যারা রুম বয়, যারা, হ্যাঁ, তো তাদের পড়াশোনা করে যোগ্যতা, সেই যোগ্যতা মানে পৌঁছলে তবে তারা চাকরি পেত না, তারা, আমরা বললাম, আমরা প্রশ্ন করলাম যে আপনারা আমাদের, আমরা তো যোগ্যতা সম্পূর্ণ স্থানীয় রাখা যাবে না, ওখানে রাখা গেলে আমার ব্যবসা লাঠি উঠবে। আমি বলছি সেখানটায়। এই জায়গায় আমরা, আমি কি বলছি, আমাদের আমরা যে সরকার, আমরা কেন করে দিইনি যে আমাদের ছেলেদের নিতে হবে, বাইরের ছেলে 20-80 কি 70-30। আমি প্রত্যেকটা, আমি বলবো একজন ছেলে ছাড়া আমি প্রায় 235টা আমি ইয়েতে গেছি, হোটেলে গেছি, যার ম্যানেজার, কার বাড়ি কলকাতা, কার বাড়ি নদিয়া, কার বাড়ি বীরভূম। আমি খুব দায়িত্ব নিয়ে এটা বলছি। ও বললে শুধু ম্যানেজার নয়, আরো 2-3 জন, হ্যাঁ, তারা তো এই কর্মসংস্থানটা তো কোথায়? জগন্নাথ মন্দির হয়েছে, প্রশ্ন ভাই করতেন, জগন্নাথ মন্দিরে অনেক আয় হচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরটা হয়েছে তো আমার মনে হয় বর্তমান সরকার 100 বছর পরে ইতিহাসে থাকবেন বলেই জগন্নাথ ইতিহাসে থাকবেন। মানুষের মনে যে একটা জগন্নাথ মন্দির, পুরী তো সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না, দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরে তাদের যে ভক্তি শ্রদ্ধা জানাতে পারছে, তার জন্য তিনি করে দিয়েছেন, মানুষের কথা ভেবেই তো করেছেন। মানুষের কথা ভেবে করেছেন। এটা যদি বলেন, আমি বলি ভাই যে হোঁচট খেলেই যে কোনো মানুষ, হোঁচট খেলেই হারাম, হোঁচট খেলেই বলে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। ধর্মটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। এখানে জগন্নাথ মানে হয়েছেন, অনেক মানুষ বাইরে থেকে আসছেন, দেখছেন, আয় হচ্ছে, সবটা ঠিক আছে, কিন্তু তার সংরক্ষণ করতে কত টাকা খরচ হবে, কত খরচ হয়েছে, কত খরচ হবে, কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু আমি যদি কোনো একটা কর্মসংস্থানের ব্যাপারে সেই জায়গাটাকে করতাম, অনেক বেশি মানুষের কাজে লাগতো। এক জগন্নাথ মন্দির হয়েছে, আমি যদি বলি জগন্নাথ মন্দির করা ঠিক হয়নি, সাধারণ মানুষ বলবে না, এই পূজা পাগল হয়ে গেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, এই জগন্নাথ মন্দির করতে গিয়ে, জগন্নাথ মন্দিরকে রক্ষা করতে গিয়ে এখন ইসকনের দায়িত্ব। তারপরে তো শুনেছেন ওই যে নিরাপত্তা রক্ষীদের নিয়োগের নিয়ে কত নাটক, লক্ষ লক্ষ টাকা, 50,000 টাকা দাও, নিয়োগ করবো, এটা নিয়ে চলছে। আর সেই প্রথম 2-4 মাস গাড়ি ভর্তি, রেল ভর্তি, ট্রেন ভর্তি। এখন তো সেই ভিড় নেই, আস্তে আস্তে কমবে। ধর্ম একটা অনুভূতি, ধর্ম সবার থাকবে। আগে আমাদের বামফ্রন্টের 34 বছরে শীতলা পূজা, কালী পূজা, দুর্গা পূজা এবং সেই পূজার অজুহাতেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। সেই ধর্ম তো ছিল। মুসলিমদের, আবার তো মুসলিমরা বলছে দীঘাতে মসজিদ করবে, তাহলে করতে পারে, এরা যদি মন্দির করতে পারে, ওরা মসজিদ করতেই পারে। এই বিষয় মানুষের খুব একটা উন্নয়ন হচ্ছে। রামনগর বিধানসভার ভোট পরে এলাকা গিয়ে প্রশ্নে আসি। কথা হচ্ছে কি যে এইবারের ভোটে বামফ্রন্টের সেই তৃতীয় স্থান নাকি কেন ভালো কিছু না, আমরা